ওকে, সো আজকে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে এই যোগের সংজ্ঞা। আমি আবার আরেকবার বলে দিচ্ছি, পতঞ্জলি মতে যোগ হচ্ছে যোগাস চিত্তবৃত্তি নিরোধ। চিত্তের বৃত্তি সকলের নিরোধ হচ্ছে যোগ। তারপর আমরা যদি যাই যে সেখানে চিত্ত মানে হচ্ছে পাঁচ প্রকার: প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা এবং স্মৃতি, এবং সেগুলো নিরোধ করাই হলো যোগ। সেটা ক্লিষ্ট হতে পারে, অক্লিষ্ট হতে পারে। স্বামী বিবেকানন্দ বলেছেন, yoga is the resisting the mind's chitta from the taking various ফর্ম ফর্মস মানে হচ্ছে বৃত্তি। এখানে চিত্ত কথার অর্থ হলো মন, বুদ্ধি, অহংকারের মিলিত রূপ। বৃত্তি বলতে বোঝায় প্রমাণ, বিপর্যয়, বিকল্প, নিদ্রা ও স্মৃতি। এই বৃত্তিগুলো ক্লিষ্ট বা অক্লিষ্ট মানে হচ্ছে কষ্টদায়ক, আর অক্লিষ্ট বা আনন্দদায়ক বা অদুঃখদায়ক দুটোই হতে পারে। এই পাঁচ প্রকার বৃত্তি নিরোধ করে চিত্তের বিকাশ ঘটানোই হলো যোগ। এটা আমরা ওই যে স্বামী বিবেকানন্দ হচ্ছে মহর্ষি পতঞ্জলির মতে যেটা যোগ, সেটা কি উনি আর একবার মানে উনি সেটা কি যোগ বলেছেন। ভগবত গীতা অনুযায়ী হলো যোগ হচ্ছে সমত্তম যোগ উচ্চতে, মানে সমান ভাব হলো, ভাবটাই হলো যোগ। সমান ভাব মানে দুঃখে দুঃখী, সুখে সুখী, কোনোটা না থাকাই হলো যোগ। মানে যোগ মানে সমত্তম যোগ উচ্চ। সেখানে লাস্ট যে লাইনটা আছে সেটা হচ্ছে সিদ্ধা সিদ্ধ সমভূতবা সমত্তম যোগ উচ্চ। সিদ্ধি এবং অসিদ্ধিতে দুটোতেই সমানভাবে থাকাই হলো যোগ। যেটা চ্যাপ্টার সেকেন্ড অধ্যায়ে 48 নম্বর শ্লোকে বলা আছে। আবার ভগবত গীতার 50 নম্বর শ্লোকে বলা হয়েছে যোগ কর্মেষু কৌশলম, মানে কুশলতা পূর্বক কাজই হলো যোগ। এখানে কুশলতা পূর্বক কাজ বলতে কি বোঝায়? কুশলতা পূর্বক কাজ বলতে বোঝায় হচ্ছে স্কিলফুল ওয়ার্ক। স্কিলফুল ওয়ার্ক ইজ যোগা। সেটা যে কোনো কাজ হবে, সেটা যদি আমরা কুশলতা পূর্বক করি তাহলে সেটাই হবে। যেমন আমরা বলি, যেমন হচ্ছে কেউ যদি দেখে রান্না করছে, ঠাকুর রামকৃষ্ণদেব বলেছিলেন যে কোনো মা যদি ধ্যান দিয়ে রান্না করেন তাহলে সেটা খুব ভালো হবে। তো ধ্যান দিয়ে রান্না মানে হচ্ছে মনোসংযোগ করে, বা আমরা এটা বলতে পারি যে কুশলতা পূর্বক বা যোগা কর্মী, মানে কুশলতা পূর্বক তিনি যদি রান্না করেন তাহলে কুশলতা মানে কোনো সময় কিন্তু ফাঁকিবাজি না, যেটা মনোনিবেশ করে সঠিকভাবে কাজ করা, সেটাকেই কিন্তু বলা হয়। তাছাড়া বাল্মীকির লেখা যোগ বৈশিষ্ট্য অনুযায়ী যোগ হলো মনোপ্রশমন উপায় যোগ ইতি বিধীয়তে, অর্থাৎ মন নিয়ন্ত্রণের কৌশলই হলো যোগ। মনকে নিয়ন্ত্রণ করার কৌশল। যোগ কোনো সময় ফিজিক্যাল এক্সিস্টেন্স নয়, ঠিক আছে? এটা সবসময় হচ্ছে মন সম্বন্ধে, ঠিক আছে? এম এন্ড অবজেক্টিভ। যোগের চূড়ান্ত লক্ষ্য হলো মোক্ষ বা মুক্তি লাভ। মোক্ষ বা মুক্তি বলতে সচ্চিদানন্দ ভাবধারাকে বোঝানো হয়। এখানে একজন ব্যক্তি তার শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক জীবনের পরিপূর্ণ বিকাশ ঘটে। এই এইমস এন্ড অবজেক্টিভ মানে যোগের আলটিমেট উদ্দেশ্য। সে আলটিমেট উদ্দেশ্য হলো সচ্চিদানন্দ ভাবধারায় অবস্থান। যেটা আগে আমরা আলোচনা করেছিলাম, সচ্চিদানন্দ মানে হচ্ছে সচ্চিদ আনন্দ। প্রত্যেকটি অণু এবং পরমাণুতে যার আনন্দ লুকিয়ে আছে সেটাই হলো সচ্চিদানন্দ, ঠিক আছে? তো প্রত্যেক এবং যেখানে একজন ব্যক্তি শারীরিক এবং মানসিক আধ্যাত্মিক জীবনের পরিপূর্ণ বিকাশ করে। মিসকনসেপশন। যোগ সম্বন্ধে কি ভুল ধারণা সমাজে প্রচলিত আছে, সেটা হচ্ছে যোগ কোনো ম্যাজিক বা জাদুর বিষয়। সবাই ভাবে যে এটা হচ্ছে একটা ম্যাজিক্যাল থিং বা ম্যাজিকের ব্যাপার, কিন্তু যোগ কোনো এরকম ম্যাজিক্যাল ব্যাপার নয়। যোগ হলো একটি বিজ্ঞান। যোগ শুধু ফিজিক্যাল এক্সারসাইজ নয়, মানে এটা শুধুমাত্র সবাই ভাবে আমি যোগ করলাম মানে হচ্ছে সবাই ভাবে যে আমি কতক্ষণ শারীরিক অভ্যাস করলাম, কিন্তু যোগ সেই শারীরিক অভ্যাসটিও না, সেটা ছেড়ে আরো অন্য কিছু। এটি হলো সামগ্রিক অনুশাসন বলা যেতে পারে। সামগ্রিক অনুশাসন, যেটা শরীর মন এবং আত্মার সাম্যাবস্থা বা আত্মীকরণ করে, ঠিক আছে? সেটাই হলো যোগ। মানে কোনো সময় যোগ হচ্ছে, অনেক সময় আমরা দেখতে পাই, আচ্ছা আমি যোগ অভ্যাস করে আসি,
হয়তো আমি যেটা ফিজিক্যাল অ্যাসপেক্ট অফ যোগ বা আসনের অভ্যাস করে আসলাম, বাট দ্যাট ইজ নট অনলি যোগ। মানে আমি তো যোগ্যই, তারপরে দেখা যাচ্ছে আমি সারাদিন মিথ্যে কথা বলে যাই, সেটা কিন্তু যোগ নয়। ঠিক আছে। আহ, তো যোগ কোনো ম্যাজিক বা এরকম জাদুর বিষয় নয়, বা এটা হচ্ছে মন এবং আত্মার আহ, সবকিছু সাম্যাবস্থা বা আত্মিকতা। এটা সবসময় মনে রাখতে হবে। তো এটাই গেল আমাদের প্রথম চ্যাপ্টার। ঠিক আছে? তারপরে আমরা যেতে পারি 1.2, যোগা ইটস অরিজিন, হিস্ট্রি অ্যান্ড ডেভেলপমেন্ট। মানে যোগের এর কোথায় সূচনা হয়েছে, এর ইতিহাস কি, এবং এর এখন বর্তমানে এর কোন জায়গায় বা কিরকম ভাবে এগিয়ে চলেছে, সেই সমস্ত কিছু আমরা এইবার পরের এই টপিকের মধ্যে জানব। সো যোগ শব্দটি ভারতীয় সভ্যতায় বহু প্রাচীন। এটি প্রাচীন ভারতে জন্ম লাভ করে। এটি এক প্রকার ঐতিহ্যবাহী শারীরিক ও মানসিক সাধন। দেবাদিদেব মহাদেব এই যোগের সৃষ্টিকর্তা ধরা হয়। আহ, আনুমানিক মানে এটা অনুমান বলবো যে 4000 বছর, এই 5000 বছর আগে যোগের উৎপত্তি, বা 4000 বছরেরও পুরনো হচ্ছে যোগের উৎপত্তি। মানে এর উৎপত্তি যেটা 4000 বছর পূর্বে, 4000 না, এটা হলো 10,000 বছর পূর্বে, যে বৈদিক কাল বা বেদের সময় থেকে এর অভ্যাস চলে আসছে। কারণ বৈদিক সভ্যতা সেটা 5000 বছরের পুরনো, যেটা বলা হয় যে আজ থেকে প্রায় 8 থেকে 10,000 বছর পূর্বে। তো সেই সময় থেকে আহ যোগের অভ্যাস চলে আসছে। 4000 অর্থাৎ 10,000 বছর পূর্বে বৈদিক কাল থেকে, বেদের সময় থেকে, কাল থেকে চলে আসছে। সেই জন্য ঋগ্বেদ, উপনিষদে যোগের উল্লেখ হয়। সেই সময় কিছু পাণ্ডুলিপিতে যোগ সম্বন্ধে বর্ণিত ছিল, এবং সেই সমস্ত পাণ্ডুলিপি পরবর্তীকালে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যাওয়া খুব কঠিন এর সঠিক কাল নির্ণয় করা। এই যোগ বিজ্ঞান বহু হাজার বছর পূর্বে, যখন ধর্ম বা বিশ্বাস উৎপত্তি হবার সময়ের আগের আর কি। শিব হলেন প্রথম আদি যোগী বা প্রথম যোগী, এবং প্রথম গুরু বা আদি গুরু। হিন্দু সাহিত্যে যোগ শব্দটি প্রথম উল্লেখিত হয়েছে কঠোপনিষদ। পরবর্তীকালে মহর্ষি পতঞ্জলি, আজ থেকে প্রায় 2200 বছর পূর্বে, মানে 2200 নয়, প্রায় 2300, মানে 300 BC, ওই সময় যোগের বিভিন্ন ধারাকে একত্রিত করে রচনা করেন হচ্ছে পাতঞ্জল যোগ সূত্র বা যোগ দর্শন। এছাড়া 19 শতকে আমরা দেখতে পাই যোগের প্রচার প্রসার। সেখানে স্বামী বিবেকানন্দ বিশ্ব ধর্ম মহাসভায় বক্তৃতার পরে বিশ্বে যোগের প্রচার হয়। বিভিন্ন যোগগুরু, মানে তাদের মধ্যে বিভিন্ন যোগগুরুর মধ্যে আহ, যেগুলোর নাম আমরা বলতে পারি, যেমন শিবানন্দ সরস্বতী, কে সায়ঙ্কার, দয়ানন্দ সরস্বতী, বর্তমানে রামদেব, আহ, তারপরে হচ্ছে কে পত্তবিজয়ী, টি কৃষ্ণমাচারিয়া, এরকম বহু যোগী আছে। তারপরে কৈবল্য ধামের স্বামী প্রবালানন্দ, শিবানন্দ, স্বামী শিবানন্দ বিহার স্কুল অফ যোগা। তো এইরকম প্রচুর যোগগুরু যারা যোগ নিয়ে সারা পৃথিবীতে প্রচার করেছেন। এই যোগ মোটামুটি 4 ভাগে, এর যে ডেভেলপমেন্ট যদি আমরা দেখি, এর কার্যকালকে মোটামুটি 4 ভাগে বিভক্ত করা। সেটা হচ্ছে বৈদিক পিরিয়ড, তারপর হচ্ছে প্রি ক্লাসিক্যাল পিরিয়ড, পোস্ট ক্লাসিক্যাল পিরিয়ড অ্যান্ড মডার্ন। এটা যেটা আমাদের হিন্দি, এই ইংরেজি যে নোট আছে না, ওখানে পেয়ে যাবে। হ্যাঁ, ওটা একবার দেখে নিলেই হবে। তো এবার ওই বৈদিক পিরিয়ড বা প্রি ক্লাসিক্যাল, সেটা হচ্ছে, সেটা এই প্রি ক্লাসিক্যাল বা বৈদিক পিরিয়ড, সেটা হচ্ছে আমাদের যোগের আহ, ওখানে সেই সময় যোগ ঠিক যোগ ভাবে প্র্যাকটিস হতো না। ওখানে এটা একটি ফিজিক্যাল বা মেন্টাল প্রসেস এবং ধ্যান, মেডিটেশন, এর উপরেই বেশি ফোকাস ছিল। ঠিক আছে। তার পরবর্তীতে যোগ আসে, যেটা ক্লাসিক্যাল পিরিয়ড। সেখানে যোগটাকে ধরা হয় হচ্ছে টু কন্ট্রোল আওয়ার মাইন্ড, মনকে নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি হিসাবে। এবং মনকে যখন নিয়ন্ত্রণ করার পদ্ধতি হিসেবে যোগ যখন আসে, তখন আমরা দেখতে পাই আহ, যে মহর্ষি পতঞ্জলি যে পতঞ্জলি যোগ সূত্র, সেখানে তিনি যোগ সম্বন্ধে ওই জায়গাটা বলেছেন, যেটা হচ্ছে মোটামুটি
300 to 600 BC ওই সময় ওনার জন্মকাল ধরা হয়। তো ওই সময়টা আর কি ক্লাসিক্যাল পিরিয়ড বলা হয়। কারণ মহর্ষি পতঞ্জলি হচ্ছেন যোগের এক প্রকার কম্পাইলার। ওনাকে অনেক সময় জনকও বলা হয়, যোগের জনক। যদিও যোগের সৃষ্টিকর্তা কি, তাহলে আবার বলতে হবে যে আদি দেবাদিদেব মহাদেব। মানে উনি আদি যুগ আর মডার্ন যুগকে একসঙ্গে মিলিয়ে দিয়েছেন। না না না, মেন ব্যাপার হচ্ছে আগে যোগের অভ্যাস ছিল, ঠিক আছে, কিন্তু উনি এটাকে একটা সম্পূর্ণ ফিলোসফি হিসাবে উনি প্রথম প্রতিস্থাপিত করেন, প্রকাশ করেন। আচ্ছা। তো তার আগে আমরা ধরতে পারি যেমন দেখা যাচ্ছে যেমন আমাদের ক্রিকেটের দেবতা কাকে বলছে, সচিন, তাই তো, বা ডন ব্র্যাডম্যান। তো ডন ব্র্যাডম্যানের আগে কি বা সচিনের আগে কি ক্রিকেট খেলা হতো না? হতো, আগের থেকে খেলা হতো, কিন্তু এদের হচ্ছে এই ক্রিকেটের একটা দারুণ ক্ষমতা ছিল বা মাস্টারি ছিল এদের। সেই জন্য ঠিক এরকম মহর্ষি পতঞ্জলি আসার পর এই সমস্ত বিষয়কে একত্রিত করে একটা নতুন, সম্পূর্ণ নতুন রূপ দেন, এবং যার ফলে পূর্ণ বিশ্বে বা সবাই যোগকে একটা নতুন আঙ্গিকে দেখে। তো সেই জন্য যা কিছু যোগের সবকিছু হচ্ছে স্বামী এই পতঞ্জলি, মহর্ষি পতঞ্জলির আগে বা পরে এইভাবে সমস্ত কিছু হিসাব হয়। আমরা ইভেন যেটা ইন্টারন্যাশনাল ডে অফ যোগা বা আন্তর্জাতিক যোগ দিবস, যোগ দিবস, সেই যোগ দিবস যেটা 21শে জুন পালন করা হয়, সেটা ধরা হয় ওই দিনকে মহর্ষি পতঞ্জলির জন্ম। যদিও এটা অথেন্টিকেশন কিছু নেই, কিন্তু উনি যেভাবে অন্যান্য ওনার যে বই আছে বা তার যে কাল নির্ণয়, তো সেই রকম ভাবে কাল নির্ণয় করে এটাই পাওয়া গেছে মোটামুটি ওনার মানে বার্থডে। তো যাই হোক, তো এই পরবর্তীকালে যেটা পোস্ট ক্লাসিক্যাল যুগে তখন আসলো যে না, আগে শরীর মানে যেটা হচ্ছে ফটোযোগ, মানে পোস্ট ক্লাসিক্যাল যুগ, ক্লাসিক্যাল মানে হচ্ছে যেটা পতঞ্জলির যুগ, পতঞ্জলির যুগের পরে যখন পোস্ট ক্লাসিক্যাল যুগ আসলো, তখন ধরা হলো যে না, ওইটাই আলটিমেট না, আলটিমেট হচ্ছে আমাদের মহর্ষি পতঞ্জলির পরে যে সময়কালটা, সেই সময়কাল, ঠিক আছে। এবং সেখানে যে পোস্ট ক্লাসিক্যাল যুগে তখন হচ্ছে হঠযোগ অনেক বেশি প্রাধান্য পায়। এবং হঠযোগের মূল বিষয় কি না, হঠযোগের মূল বিষয় হলো শরীরকে সুস্থ রেখে এই শরীরের মাধ্যমেই মোক্ষ বা মুক্তি লাভ। যেটা প্রথমে ছিল মেডিটেশন, তারপরের যুগে আসলো মনকে নিয়ন্ত্রণ বা মনের ওপর নিয়ন্ত্রণ, তারপরে আসলো হচ্ছে না, মন দরকার নেই, আগে আমি শরীরের ওপর নিয়ন্ত্রণ আনবো, শরীরকে আমি সেই ক্যাপাবিলিটি করবো, তাহলে আমি অটোমেটিক মুক্ত পাবো, ঠিক আছে। সেটাই হলো আলটিমেট। তো এই যে পরপর স্টেপ আসছে, এবং যেটা হচ্ছে মডার্ন যুগে ইজ এ কম্বিনেশন অফ অল দ্য থ্রি, আগের যে তিনটে আমরা যুগ ধরেছি সেই যুগের কম্বিনেশন। কারণ সেখানে এসে স্বামী বিবেকানন্দ যোগকে মোটামুটি 4 ভাগে বিভক্ত করে বলেন যে কিনা জ্ঞান যোগ, ভক্তি যোগ, কর্মযোগ, রাজ। এবং প্রত্যেকটি যোগেরই গুরুত্ব আছে আমাদের। একজন কেউ যোগী হতে গেলে তার প্রত্যেকটি ধারার সঙ্গে তার যোগাযোগ থাকে। এবং যেটা হচ্ছে 21শে সেপ্টেম্বর 1893, যেটা স্বামী বিবেকানন্দ চিকাগো ধর্মসভায় যে বক্তৃতা দেয়, তারপরে ইন্ডিয়ান সংস্কৃতি এবং যোগ এটা আরো বেশি প্রচার পেতে, এবং এই প্রচার পাওয়ার পরে এরা পরে বিভিন্ন যোগগুরু যারা যোগকে নিয়ে পুরো বিশ্বে একটা বিশাল আলোড়ন সৃষ্টি করেছে, সেইটা আমরা এখন দেখতে পাচ্ছি। যেটা এখনো বহু যোগগুরু আছেন যারা তাদের অনুযায়ী আর কি কাজ করছে। তো এই হচ্ছে বিষয়। তো এটাই হলো আমাদের মডার্ন ডেভেলপমেন্ট ইন যোগা। ঠিক আছে, আচ্ছা, তারপরে গাইডিং প্রিন্সিপালস টু বি ফলোড বাই যোগা প্র্যাকটিস। একজন যোগ অভ্যাসকারী হিসাবে আমি কাউকে যখন যোগ অভ্যাস করাবো, তো কোন কোন বিষয়গুলোকে অ্যাজ এ প্র্যাকটিশনার আমাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশে যোগ অভ্যাস করতে হবে, অস্বাস্থ্যকর পরিবেশে যোগ অভ্যাস করতে হবে না। যোগ অভ্যাসের ঘরটি হবে খোলামেলা,
বা আলো বাতাস এটা হতে হবে। যোগ অভ্যাস করার উপযুক্ত পোশাক পরতে হবে, মানে উপযুক্ত পোশাক ছাড়া কাউকে যোগ অভ্যাস মানে না করতে আসাই ভালো। যোগ প্রশিক্ষককে প্রত্যেকের স্বাস্থ্যের কথা মাথায় রেখে যোগ অভ্যাস করাতে হবে। মানে কেউ আসলো আর আমি তাকে এই যোগ অভ্যাস করিয়ে দিলাম, সেটা যেন না হয়। তার স্বাস্থ্যের কথা মাথায় রেখে তবেই আমাকে তাকে যোগ অভ্যাস করাতে হবে। যোগ প্রশিক্ষক কোনো অভ্যাস শুরু করার আগে সেই অভ্যাসের সতর্কতা সম্বন্ধে অবগত করে। সেই সতর্কতা তাকে যদি আমরা না বলি, তাহলে দেখা যাচ্ছে কোনো অভ্যাস করিয়ে দিলাম, তাহলে সেখানে তার কিছু ক্ষতি হয়ে গেলেও হয়ে যেতে পারে। দেখা যাচ্ছে এগুলো কি হয়, যখন দেখা যাচ্ছে ইন্ডিভিজুয়াল সেশন হয় তখন অত সমস্যা হয়। এগুলো সমস্যা হয় যখন যখন আমরা গ্রুপ সেশন, দেখা যাচ্ছে গ্রুপ সেশন নিচ্ছে, একসঙ্গে তোমার সামনে 50 জন আছে বা 20 জন আছে, তো তাদেরকে সবাইকে যদি আমরা একসঙ্গে করতে যাই, তাহলে আমাকে যে কোনো অভ্যাস করাতে গেলে সেই অভ্যাসের সতর্কতা সম্বন্ধে আগে অবগত করাতে হবে। যে এই আসনটি আমরা অভ্যাস করছি, এই আসনটি এই এই রোগ যদি বা এই সমস্যা যদি থাকে, তাহলে অবশ্যই আপনারা এই আসনটি অভ্যাস করবেন, তাহলে আপনাদের এটা স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকারক। তো এইটা আমরা যদি বলে দিই, তখন তারা খুব সহজেই ক্লাস করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে তুমি ইন্ডিভিজুয়াল ক্লাস করাচ্ছ বা তুমি জানো তাদের যে আছে 5 জন আছে, তখন ঠিক আছে, তুমি তাদের সমস্ত কিছু জেনে তখনই তাদেরকে অভ্যাস করো। সম্প্রতি কোনো সার্জারি করা হয়েছে কিনা তা জেনে যোগ অভ্যাস করা। কারো যদি কোনো সার্জারি হয়ে থাকে, তাহলে তাকে কোন কোন অভ্যাসগুলো দেবো আর কোনগুলো দেবো না, সেগুলো একটু ভাবনা চিন্তা করে তবেই আমাকে তাকে অভ্যাস করাতে হবে। কোনো চিকিৎসা সংক্রান্ত সমস্যা আছে কিনা তা জানা। কোনো চিকিৎসা সংক্রান্ত সমস্যা যদি থাকে, তাহলে তাদেরকে অভ্যাস করানো যাবে না। মহিলাদের ক্ষেত্রে গর্ভবতী বা মাসিক ধর্ম আছে কিনা তা জানা। যদি দেখা যাচ্ছে ওই দুই সমস্যা, মানে সমস্যা নয়, এটা একটা সাইকেল, এই সাইকেলের মধ্যে দিয়ে যদি যায়, তাহলে সেই সময় তাদেরকে সেই রকম অনুযায়ী আমাকে তাকে অভ্যাস করাতে হবে। ঠিক আছে, সেখানে কিছু লুজনি এক্সারসাইজ বসে বসে অভ্যাস করানো হলো। এবার দেখা যাচ্ছে যেটা প্রিনেটাল যোগা, সেখানে হচ্ছে ফার্স্ট টার্মিস্টার, সেকেন্ড, থার্ড অ্যান্ড ফোর্থ, এই প্রত্যেকটা টার্মিস্টারে আলাদা আলাদা অভ্যাস আছে। তো সেই অভ্যাসগুলো যদি আমি না জানি, আমি তাদেরকে করাবো না। আর যদি জানি, তাহলে আমরা তাদেরকে খুব ধীরে ধীরে করাবো। এটা হলো গাইডিং প্রিন্সিপাল। তারপরে আরো কি কি না, অভ্যাসে 4 ঘন্টা আগে খেতে হবে। অভ্যাসে 30 মিনিট পর খাবার খাওয়ার কথা বলবো। মানে কেউ যদি আসে আমার কাছে অভ্যাস করতে, অভ্যাস হয়ে গেলে 30 মিনিট অন্তত খাওয়া যাবে না, এটা তাদেরকে বলবো। সহজ পাচ্য খাবার খাওয়ার নির্দেশ দিতে হবে। মানে কোনো সময় দেখা যাচ্ছে প্রচুর রিচ খাবার দাবার তারা খাচ্ছে, সেটা যেন না। অভ্যাসের পূর্বে মল এবং মূত্র থলি যেন পরিষ্কার রাখতে হবে, এটা তাদেরকে বলে দিতে হবে। খিদে লাগা অবস্থায় যোগ অভ্যাস করা যাবে না। মানে খিদে লেগে থাকলে যোগ অভ্যাস করা যাবে না। যোগের অভ্যাস শুরু হবে প্রার্থনা দিয়ে অথবা মনকে শান্ত করার মাধ্যমে, এবং শেষ হবে ধ্যান বা শান্তি মন্ত্র মন্ত্র বা যোগ নিদ্রা। যে কোনো অভ্যাস খুব ধীরে ধীরে করতে হবে। যোগ অভ্যাস করতে হয় একজনের ক্ষমতা অনুযায়ী, মানে করতে হয় বা করাতে হয় একজনের ক্ষমতা অনুযায়ী। কেউ যদি যোগ অভ্যাস করতে আসে, তার দেখা যাচ্ছে শারীরিক ক্ষমতা নেই, তাকে আমরা সেই অভ্যাস করাবো না। ঠিক আছে, মানে তার দেখা যাচ্ছে ফিজিক্যাল স্ট্রেংথ নেই, তার দেখা যাচ্ছে নেক বা ঘাড়ের স্ট্রেংথ নেই, তো তাকে আমি দেখা যাচ্ছে তার কোমরের ততটা বেন্ডিং নেই, তাকে আমি দেখা যাচ্ছে হট করে বলে দিলাম ঠিক আছে চলো আজকে সর্বাঙ্গাসন করছি বা আমরা অন্য কোনো আসন করছি, এরকম টাপ আসন, সেগুলো অবশ্যই করা। এগুলো সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, এটা সবসময় মাথায় রেখে আমাকে কাউকে যোগ অভ্যাস করা। আচ্ছা, এই জায়গাটা নিয়ে কোনো প্রশ্ন? সোমা বা শুভেন্দু? না স্যার, কোশ্চেন নেই। আচ্ছা না স্যার, কোশ্চেন নেই, বুঝতে পেরেছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা পরবর্তী আহ, বিষয়ের দিকে এগোবো। সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ যোগা।
ত্রিগুণা, অন্তঃকরণ, চতুষ্টয়, ত্রিশরীর এন্ড পঞ্চকোশ। ঠিক আছে? এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। ওকে, প্রিন্সিপাল অফ যোগা। ত্রিগুণ, তিনটে গুণ আগেও আমরা আলোচনা করেছি, সাত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্বিক গুণ হলো যা সাধারণভাবে থাকা বা সিম্পল ভাবে থাকা, সেটাই হলো সাত্বিক। রাজসিক, রাজকীয় ভাবে থাকা, সেটা হলো রাজসিক। এবং তামসিক হচ্ছে নোংরা বা অলস ভাবে থাকা, সেটা হলো তামসিক। যেটা আমরা কোনো পোশাকের মধ্যে দেখতে পাই, দেখা যাচ্ছে আমরা সিম্পল একটা সাদা টি শার্ট পরে আছি, সেটা আমরা বলতে পারি সাত্বিক। রাজসিক, সেই টি শার্টটাই হচ্ছে প্রচুর ছবি ছাপা আছে সেই টি শার্টে, সেটা হয়ে যাবে রাজসিক। এবং এই জামাটাই আবার যদি আছে নোংরা হয়ে গেল, সেটা তখন হয়ে যাবে তামসিক। আমরা একটা ঘরের মধ্যে আছি, ঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সিম্পল, কোনো ভিজিবিজি কালার নেই, সেটা হয়ে যাবে সাত্বিক। সেই ঘরটাই প্রচুর কালারফুল, তখন সেটা হয়ে যাবে হচ্ছে রাজসিক। আর সেটাই যখন আছে অগোছালো নোংরা ভাবে আছে, সেটা হয়ে যাবে হচ্ছে তামসিক। এই তিন রকম আমরা ধরতে পারি। এবং সেটা আমরা খাদ্যের মধ্যেও বলতে পারি। খাদ্য বা কোনো খাবার যা আছে খুব সিম্পল ভাবে আছে, তাহলে সেটা সাত্বিক। দেখা যায় খিচুড়ি রান্না করা হয়েছে, খুব সিম্পল ভাবে আছে, সেটা সাত্বিক। রাজসিক, সেই খিচুড়িটাই প্রচুর মশলাপাতি দেওয়া আছে, সেটা তখন হয়ে যাবে রাজসিক। আর তামসিক, সেটাই যখন দেখা যাচ্ছে বাসি হয়ে যাবে, বা দেখা যাচ্ছে কেউ ওটা উচ্ছিষ্ট হয়ে গেল, এঁটো হয়ে গেল, তখন সেটা হয়ে যাবে তামসিক। ঠিক আছে? বা দেখা যাচ্ছে 6 ঘন্টা পূর্বে রান্না করা হয়েছে, তারপরে আবার গরম করে খাওয়া হচ্ছে, সেটা তখন হয়ে যাবে তামসিক। তারপরে আসবো আমরা অন্তঃকরণ চতুষ্টয়। অন্তঃকরণ চতুষ্টয়ে কি বলছে, না মনের 4টে দিক বা অন্তঃকরণ আছে, বা 4টে আছে, সেগুলি কি? মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত। আমরা অলরেডি আলোচনা করেছি মন কাকে বলে, বুদ্ধি কাকে বলে এবং অহংকার কাকে বলে এবং চিত্ত। এই মন, বুদ্ধি, অহংকার এবং চিত্ত, এই 4টেকে একসঙ্গে বলা হয় অন্তঃকরণ চতুষ্টয়। মন হচ্ছে যে হচ্ছে আয়নার মতো, তার কাছে যা কিছু তার ছবি পড়ে, যেটা পঞ্চেন্দ্রিয় দ্বারা আমরা দেখি বা বুঝি বা স্বাদ গন্ধ অনুভব করি, সেটা হলো মন। এবং সেটা হচ্ছে একদম মিরর বা আয়নার মতো। তো সেটা হয়ে গেল হচ্ছে মন। বুদ্ধি, আমরা আমাদের যেটা ইন্টেলেক্ট, সেটা যখন আমরা ব্যবহার করি, সেটা হয়ে যাবে ইন্টেলেক্ট। অহংকার, এটা হচ্ছে ইগো। এবং এই মন, বুদ্ধি, অহংকার, এই তিনজন যখন কোনো কিছু মানে নিজেদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া বলতে পারি, বা নিজে নিজে যা চিন্তা ভাবনা করে যেটা কনফিউর হয়, সেটা তখন চিত্তে প্রতীয়মান হয়। ঠিক আছে? তো এই বিষয় নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি, তো এই বিষয়ে আর বেশি আলোচনা করছি। তারপরে আমরা যাব হচ্ছে ত্রিশরীর। আমাদের মূলত 3টে শরীর আছে কিনা? কারণ শরীর, সর্বোপরি আমরা কি করতে চাই তাই হলো কারণ শরীর। সূক্ষ্ম শরীর হচ্ছে সাবটেল বডি, অন্তরের বা ভিতরের চিন্তাধারা প্রভৃতি সূক্ষ্ম শরীরের অন্তর্গত। আর স্থূল শরীর হচ্ছে গ্রস বডি, শরীরের বাইরের আবরণই হলো স্থূল শরীর। মানে 3টে শরীরের মধ্যে কারণ শরীর, সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর। কারণ শরীর কি? সর্বোপরি আমরা কি করতে চাই তাই হলো কারণ শরীর। আমরা কি কোন জায়গায় পৌঁছতে চাই বা কি করতে চাই, সেটা হলো কারণ শরীরের অন্তর্গত। সূক্ষ্ম শরীরের অন্তর্গত অন্তরের বা ভিতরে চিন্তাধারা, চিন্তাধারা প্রভৃতি সূক্ষ্ম শরীরের অন্তর্গত। মানে আমরা কি করতে চাই বা কি কোন জায়গায় পৌঁছতে চাই, বা ভেতরে যে আমাদের থট প্রসেস, দ্যাট ইজ আন্ডার সূক্ষ্ম শরীর। অ্যান্ড স্থূল শরীর হচ্ছে শরীরের বাইরের আবরণ, যেটা আমরা ফিল করতে পারি বা আমরা কাউকে দেখতে পাই যে আচ্ছা এই আকৃতির, এই প্রকৃতির একজন ব্যক্তি, মানে আকৃতির একজন ব্যক্তি, তো সেইটা তখন হয়ে যায় হচ্ছে স্থূল। ঠিক আছে? তারপরে হচ্ছে স্যার, মানে আমাদের এম ইন লাইফটাই কারণ শরীর। একদম। হ্যালো হ্যাঁ হ্যাঁ, এম ইন লাইফ হচ্ছে হ্যালো হ্যাঁ আমার আচ্ছা, আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি? বলছি আমাদের জীবনের মূল উদ্দেশ্য কি, বলো তো দেখি শুনি। স্যার আমাকে বলছেন? হ্যাঁ, বলো আমাদের মানে আমাদের জীবনের উদ্দেশ্য
মানে বাস্তবে যেটা আছে সেটা বলবো। হ্যাঁ। প্রথমত তো মানে যখন আমরা শিশুবেলা থেকে বড় হচ্ছি তখন আমাদের উদ্দেশ্য থাকে শিক্ষা অর্জন করা, বা যারা খেলাধুলোর সঙ্গে জড়িত আছে তারা সেখানে মানে আহ, আরো ভালো হতে চায়, আরো বেশি সাবলীল হতে চায়, হুম, সেই জায়গাটা অর্জন করা। হুম, তারপরে পরবর্তী মানে কার্যক্ষেত্রে যখন কেউ ঢোকে তখন অর্থ উপার্জন করা না, বা সুনাম অর্জন করা, এটাই তাদের এম থাকে। হুম, আর একদম পরিণত বয়সে বোধহয় বেশিরভাগ মানুষেরই এম থাকে শান্তি থাকা, হ্যাঁ, শান্তিপূর্ণ একটা জীবন। হুম, মানে অ্যাকচুয়ালি যে আমাদের লাইফের আলটিমেট গোল হ্যাপিনেস, বা আমরা সুখী থাকতে চাই বা খুশি থাকতে চাই, হুম, খুব সাধারণভাবে আমাদের চোখের সামনে সেই জিনিসটা আসে না। মানে বেশিরভাগ মানুষই বোধহয় সেটা নিয়ে চিন্তা করে না। হ্যাঁ। তো আমাদের আলটিমেট উদ্দেশ্য, আমরা যাই করতে চাই, আমাদের আলটিমেট উদ্দেশ্য কি, হ্যাপি বা আনন্দ। তো এগুলো কিন্তু তাই বলা হচ্ছে যে আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আনন্দের। যে এই আনন্দটা আমরা কোথা থেকে পাবো? আনন্দ। না, সেটা হচ্ছে প্রকৃত আনন্দ। আনন্দ কাকে বলে? আরো একটা ডেফিনিশন আছে। তো আনন্দ আমরা সাধারণত ভাবে দেখি যে সবাই বলে আনন্দ হচ্ছে জাস্ট কোন রকম ভাবে আহ, তো আনন্দটাকে বোধহয় আমরা অনেক স্থূলভাবে বিচার করে নিই। একদম মানে কখনো কখনো হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট করাটাও আমার আনন্দ। হুম, একদম আহ, কেউ কেউ কিছুটা অর্থ উপার্জন করেও আনন্দ পায়, কিন্তু হুম, সেগুলো মানে দীর্ঘস্থায়ী আনন্দ নয়, বড্ড বড় স্বল্পস্থায়ী আনন্দ। একদম। তো আহ, তো এই যে মানে দীর্ঘস্থায়ী বা স্বল্পস্থায়ী, এই আনন্দটা হচ্ছে প্রকৃত আনন্দ সেটাই যেটা হচ্ছে দীর্ঘস্থায়ী বা যেটা সাস্টেনেবল। আমরা দেখা যাচ্ছে কোনো কিছু একজন আইসক্রিম খেলাম, সঙ্গে সঙ্গে আনন্দ পেলাম। কিন্তু আমরা যদি একটা আইসক্রিম খাই তাহলে হয়তো আনন্দ পেলাম, কিন্তু আমাকে যদি দুটো বা চারটে বা পাঁচটা আইসক্রিম দেওয়া হয় তখন আমারও সেটা আবার দুঃখের কারণ হয়। তো সেটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। আনন্দ হচ্ছে যেটা, সেটা হচ্ছে আমাদের সাস্টেনেবল আনন্দ, মানে সেই আনন্দটা আমি পেলে সেটা আর সেই আনন্দটা আমার কম হবে না, সেটা একদম সেইভাবেই এগিয়ে যাবে। তো সেইটা হলো সাস্টেনেবল আনন্দ। তো সেই আনন্দটাই আমরা আলটিমেটলি পেতে চাই। কিন্তু কোনো জায়গা থেকেই, যাই হোক, আমরা সেই জন্যই হচ্ছে আধ্যাত্মবাদের দিকে আসা, যে সেখানে হচ্ছে সেই আলটিমেট আনন্দটা পাওয়া যায় এবং যার যেটা পেলে আর দুঃখের কোনো অবকাশ থাকে না। ঠিক আছে? যেমন আমরা আহ, তারপরে এই মানে যে ত্রিশরীর, এটাকে বুঝতে গেলে ভালোভাবে আমাদের পঞ্চকোষ এর বিষয়ে একটু জানিয়ে নিতে হবে। সেই পঞ্চকোষে কি আছে না, পাঁচটা শরীর আছে। কি না, সেখানে বলছে অন্নময় কোষ, প্রাণময় কোষ, মনোময় কোষ এবং বিজ্ঞানময় কোষ, আর হচ্ছে আনন্দময় কোষ। ঠিক আছে? অন্নময় কোষ কি না, সেখানে বলছে খাদ্যাভ্যাস, সূর্য নমস্কার, সূক্ষ্ম ব্যায়াম প্রভৃতি হচ্ছে অন্নময় কোষের অন্তর্গত। অন্নময় মানে হচ্ছে যা কিছু অন্ন দিয়ে বা খাদ্য দ্বারা আমাদের যে শরীর গঠিত সেটাই হচ্ছে অন্নময় কোষ। প্রাণময় কোষ, প্রাণ মানে হচ্ছে যেটা আমরা জানি যে লাইফ ফোর্স বা জীবনী শক্তি, বা যেটা আমরা বলতে পারি ব্রিদিং, বা আমরা শ্বাস নিচ্ছি ছাড়ছি, সেগুলো সব কিছুই হচ্ছে প্রাণময় কোষ। এবং প্রাণময় কোষ হচ্ছে প্রাণায়ামের দ্বারা আমরা তাকে নিয়ন্ত্রণ করি। মনোময় কোষ, মনকে কিভাবে ভালো রাখা যায় সেটাই হলো মনোময় কোষের অন্তর্গত। বা মনকে ভালো রাখাটাই হলো আলটিমেট ইন মনোময় কোষ। বিজ্ঞানময় কোষ, আমরা আলটিমেটলি কি করতে চাইছি বা আলটিমেটলি কি জায়গায় আমরা পৌঁছতে চাইছি সেটাই হলো বিজ্ঞানময় কোষ। বা আমাদের বুদ্ধিকে উন্নত করা, আমরা যা কিছু চিন্তা করি সে মনও কিন্তু আমাদের বিজ্ঞান দ্বারা আহ, নিয়ন্ত্রিত। ঠিক আছে? তো সেই বিজ্ঞানময় কোষ হচ্ছে বুদ্ধিকে উন্নত করা বা নিয়ন্ত্রণ করা পদ্ধতি হলো বিজ্ঞান। আর আনন্দময় কোষ হলো আনন্দে থাকাই হলো আনন্দময় কোষের অন্তর্গত। একটা ছোট্ট আমি
এই পঞ্চকোষ সম্বন্ধে একটা, যেটা আমাদের উপনিষদে, তৈতরীয় উপনিষদে যেটা তৃতীয় চ্যাপ্টার, যেটা হচ্ছে ভৃগুবল্লী, সেখানে একটা গল্প আছে। সেখানে অন্য পঞ্চকোষ কোষ হিসাবে নয়, সেখানে হচ্ছে ব্রহ্ম হিসাবে দেখানো হয়েছে। কিরকম? সেখানে আহ, গল্প মানে যে স্টোরি সেখানে বলছে যে বরুণ দেবের কাছে তার পুত্র গেল, গিয়ে জিজ্ঞাসা করলো, পুত্র বা শিষ্য আমরা যাই বলি, গিয়ে জিজ্ঞাসা করলো, হে পিতা, হু এম আই, মানে আমি কে? পিতা তখন উত্তর দিলেন তাকে, তুমি যা ভাবছো তুমি তাই। তুমি এইটি জানার জন্য তুমি তপ করো বা তপস্যা করো। তো তখন সে তপ করলো বা তপস্যা করলো। সেই তপস্যা করে সে তখন জানতে পারলো যে সে হচ্ছে আহ, তার পুরো এক্সিস্টেন্সটাই হচ্ছে অন্ন বা খাদ্য। বা খাদ্য না খেলে বা আমরা যদি না খাই আমরা কি হয়, দুর্বল হয়ে যাই। তো সে বললো যে ঈশ্বর হচ্ছে খাদ্য বা খাদ্যই হলো ঈশ্বর, অন্নই ব্রহ্ম। গুরুর কাছে এসে তাই বললো, গুরু বললেন তথাস্তু। কিছুদিন গেল, যাবার পর তার মনে সন্দেহ হলো বা তার মনে প্রশ্ন জাগলো, অন্নই যদি ব্রহ্ম হয়, তাহলে আমি খাবার পরেও আমার কেন সমস্ত কিছু ঠিক হয়ে যাচ্ছে না, বা আমি ঈশ্বরের সান্নিধ্য বা আমি আনন্দ কেন, সেটা সাস্টেনেবল আনন্দ কেন পাচ্ছি না। সে আবার গুরুর কাছে যায়, গুরুর আদেশ মতে আবার সে তপ করে এবং সে সেখান থেকে উপনীত হয়, প্রাণই হলো ব্রহ্ম। কারণ প্রাণ যদি চঞ্চল হয়, মন চঞ্চল, এই প্রাণ যদি চঞ্চল হয়, তার শরীরও তখন চঞ্চলতার শিকার হয়। এবং সে, তার যদি প্রাণ যদি ঠিকঠাক না থাকে, সে যতই খাবার খায়, তার কোনো সময় তার খাদ্য খাবার হজম হয় না। ঠিক আছে? তো সেটাই হয়ে গেল হচ্ছে প্রাণময় কোষ। তো এই প্রাণময় কোষের আহ, বিষয়ে আমরা যদি কমপ্লিটলি যদি জানতে চাই, আহ, তাহলে হচ্ছে প্রাণকে আমাদের নিয়ন্ত্রণ করার কৌশল আমাদেরকে জানতে হবে। তো এবার সে তখন এসে বললো গুরুকে যে না, প্রাণই হলো ব্রহ্ম। তারপর আবার আসলো হচ্ছে কিছুদিন পর, সে তখন দেখলো যে যদি প্রাণ যদি সবকিছু হয়, প্রাণকে নিয়ন্ত্রণ করার পরেও সে কেন ঈশ্বর পাচ্ছে না। তারপরে সে আবার গুরুর আদেশ মতো আবার তপ করতে যায় এবং তপস্যা করে এসে বলে যে মনই হলো ব্রহ্ম। কারণ মন আমার যদি ঠিক থাকে তাহলে আমি প্রাণকে ঠিক করতে পারবো, আর প্রাণ যদি ঠিক থাকে তাহলে আমার শরীরও ঠিক থাকে। গুরু বললেন তথাস্তু, তুমি যথাযথ মার্গেই যাচ্ছ। আবার কিছুদিন পর সে আবার গুরুর কাছে ফেরত আসে। সে এসে আবার জিজ্ঞাসা করে যে আহ, যে আমি যে প্রাণ, সেটা তো একদমই নয়, এটা বিজ্ঞান। কারণ আমি যদি আহ, কি বলে, মন যদি আমি হতাম, তাহলে আমার মনটা সবসময় কেন ভালো থাকে? সেই উত্তর নিয়ে আবার সে গুরুর কাছে যায়, গুরু আবার তপ করতে বলে। সে তপস্যা বা তপ করে আসার পর সে উপনীত হয়, বিজ্ঞানই হলো সব। বিজ্ঞান মানে কি? নলেজ। সেই নলেজ কোথা থেকে আসে? না, বুদ্ধি থেকে। বা বিজ্ঞানই হলো সব, যেখানে হচ্ছে ইন্টেলেকচুয়াল, সেই ইন্টেলেকচুয়ালকে আলটিমেট ইন্টেলেক্ট, সেই আলটিমেট ইন্টেলেক্টকে উন্নত করার বা নিয়ন্ত্রণ করার পদ্ধতি হলো বিজ্ঞান। ঠিক আছে? তো এই বুদ্ধিকে আহ, যথাযথভাবে কিভাবে করা যায়, সেটা হচ্ছে আহ, বিজ্ঞানময় কোষের কাজ। ঠিক আছে? তো এই আহ, এবং তারপরে আবার সে যায় গুরুর কাছে, আদেশ নেয়, কারণ সে বিজ্ঞান ঠিক করার পরেও সে বুঝতে পারে যে এটা আলটিমেট। সে আবার গুরুর কাছে তপ করার আহ, আদেশ নিয়ে তপস্যা করতে যায় এবং সেখানে সে বুঝতে পারে এবং সে আর ফেরত আসে না। গুরু তারপরে আবার শিষ্যর কাছে যায় এবং সেখানে সে উপলব্ধি করে যে, মানে গুরু তখন তাকে বলে যে আচ্ছা, এবং গুরু তাকে দেখে যে হিরণ্যগর্ভ হয়ে বসে আছে, মানে সে যা খুঁজছিল সেটা পেয়ে গেছে। এবং সে কি খুঁজছিল বা কি পেয়ে গেছে, সেটা হচ্ছে আনন্দ। কারণ আমাদের জীবনের আলটিমেট উদ্দেশ্য হচ্ছে আনন্দ। তো সেই আনন্দতে সে অবস্থান করছে এবং সেটাই হলো আনন্দময়।
পরবর্তী ক্ষেত্রে শঙ্করাচার্য এই পঞ্চকোষকে ওই তৈতরীয় উপনিষদের সঙ্গে সাযুজ্য করে তিনি এটাকে রূপ দিলেন কোষ হিসাবে, যেখানে হচ্ছে আমাদের এই পঞ্চকোষের যদি আমরা ট্রিটমেন্ট করতে পারি বা আমাদের এই পঞ্চকোষের যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে আমাদের আলটিমেট জায়গা যেখানে বা ঈশ্বরের সান্নিধ্য পাওয়া সেটা আমরা পেতে পারি। তো এই ত্রিশরীরের সাথে পঞ্চকোষের সম্পর্ক কি আছে না, ত্রিশরীরের সঙ্গে পঞ্চকোষের এইরকম সম্পর্ক আছে, যেমন অন্নময় কোষের সাথে স্থূল শরীরের সম্পর্ক আছে, কারণ এটা আমাদের শরীরের বাইরের গঠনটাকে অনেকটাকেই নিয়ন্ত্রণ করে, ঠিক আছে, বা আমাদের শরীরের বাইরেটা এই অন্নময় কোষ বা স্থূল শরীরের মধ্যে। প্রাণময়, মনোময় এবং বিজ্ঞানময় কোষের সাথে সূক্ষ্ম শরীরের সম্পর্ক আছে, কারণ এই তিনটে শরীর হচ্ছে আমাদের অন্তরের চিন্তা ভাবনা, বুদ্ধি, মন প্রকৃতির ওপর নির্ভর করে। আনন্দময় কোষের সাথে কারণ শরীরের সম্পর্ক আছে, কারণ এটি আমাদের একরকম লক্ষ্য, আমরা ভালো থাকতে চাই, তাই এটি কারণ শরীরের অন্তর, ঠিক আছে। মানে আমরা যে আলটিমেট হচ্ছে আমাদের ভালো থাকা, এবং আনন্দময় কোষের কাজও হচ্ছে সেই জায়গাতে আমাদেরকে উপনীত করা, সেটা আমাদের কি বলে বুদ্ধিকে, মানে ইন্টেলেকচুয়াল বা বিজ্ঞানময় কোষকে ভালো রাখবে, বিজ্ঞানময় কোষ আমাদের মনোময় কোষকে ভালো রাখবে, মনোময় কোষ যদি ভালো থাকে তাহলে আমাদের প্রাণময় কোষ ভালো থাকবে, আর প্রাণ যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের অন্নময় কোষও ভালো থাকবে, তাহলে সমস্ত ইকোলজিটা তখন সঠিকভাবে চালিত হবে, ঠিক আছে। কোনো এই জায়গাটাতে কোনো প্রশ্ন আছে তোমাদের? সোমা বা না না, বুঝতে পেরেছি এটা। স্যার এই পঞ্চকোষকে কে ধরে রাখে? হ্যাঁ, পঞ্চকোষকে কে ধরে রাখে? পঞ্চকোষকে তো কেউ ধরে রাখার ব্যাপার নেই, পঞ্চকোষ আমাদের স্যার একটা এই যে সদ্গুরুর একটা প্রবচন শুনছিলাম, যেখানে পঞ্চকোষকে ধরে রাখার একটা কার্মিক যেটা এনার্জি থাকে, ওটা নাকি অ্যাক্টস অ্যাজ এ সিমেন্ট টু হোল্ড দ্য ফাইভ, এই পঞ্চকোষকে ধরে রাখার জন্য। তো এইটাকে ব্রেক করলেই নাকি ওই ইয়ে পাওয়া যায়, মুক্তি পাওয়া যায়, এরকম কিছু বলছিল। আমি আবার গো থ্রু করতে হবে ওই ইয়েটা, এই জন্য জিজ্ঞেস করি। না না না, অবশ্যই গো থ্রু করবে, কারণ এগুলো হচ্ছে গুরু টু গুরু, এক এক ভাবে এক একজন ব্যাখ্যা। তো আমাদের যেটা সিলেবাসে যেটুকু আছে সেটুকু আমরা জানলাম যে এটা পঞ্চকোষ হচ্ছে একটা ট্রিটমেন্ট পারপাস, মানে কেউ যদি আমাদের কাছে অ্যাজ এ পেশেন্ট হিসেবে আসে তাদেরকে আমাদের ট্রিটমেন্ট করতে হবে পঞ্চকোষের, মানে তাকে তার প্রথমে হচ্ছে অন্নময় কোষের ট্রিটমেন্ট করতে হবে, তার মানে হচ্ছে তার ফুডের রেকটিফিকেশন করতে হবে, তারপরে হচ্ছে তার প্রাণময় কোষের রেকটিফিকেশন করতে হবে, তারপরে হচ্ছে প্রাণ মানে হচ্ছে প্রাণায়াম দ্বারা প্রাণময় কোষ, মনোময় কোষ মানে ভালো ভালো চিন্তাধারা বা এই সমস্ত কিছু যদি রেকটিফিকেশন আমরা করতে পারি সেটা হচ্ছে মনোময় কোষের চিন্তাভাবনা বা মনোময় কোষের রেকটিফিকেশন। তারপরে হচ্ছে বিজ্ঞানময় কোষ, বিজ্ঞান মানে হচ্ছে থট প্রসেস কিভাবে চেঞ্জ করবে, থট প্রসেস চেঞ্জ করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে নলেজ বা এই ইন্টেলেক্ট, সেইটাকে কিভাবে আমরা ঠিক করতে পারি, সেই ইন্টেলেক্টকে ঠিক করতে গেলে আমাদেরকে আলটিমেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো ভালো বই পড়া, তারপরে হচ্ছে সৎ গুরু যারা আছে তাদের সান্নিধ্যে থাকা, এই সমস্ত কিছু যদি করা হয় তাহলেই আমাদের ইন্টেলেক্ট ঠিক আছে। ওকে 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 ওকে। এবং এই সমস্ত কিছু যদি আমরা করি তাহলে আমরা আনন্দ অবস্থান বা সচ্চিদানন্দ ভাবনায় অবস্থান, সেটাই হচ্ছে আমাদের আইডিয়া, ঠিক আছে। ওকে স্যার, ওকে ওকে। সো আমরা আর খুব বেশি এগোচ্ছি না, আজকে এই পর্যন্তই রইল। আমরা আগামীকাল বা আমাদের নেক্সট সোমবারের দিন আমরা আবার এগোবো, তবে এই সেশনটা রেকর্ডেড পাবে, আমি আমার চ্যানেলে আপলোড করে দিচ্ছি তোমার, পরে যে কোনো সময় তুমি এটা আবার রিভাইজ করে দেখে নিও, এবং কোনো প্রশ্ন থাকলে আমরা অবশ্যই আলোচনা, ঠিক আছে। ওকে, but we'll conclude our session with prayer. Straight your spine, close your eyes. Sarve
सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति शांति शांति। धीरे धीरे দুই হাতে তালু করতে পারো, ধীরে ধীরে করতে পারো। থ্যাংক ইউ। Okay, thank you, sir.